সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, এখন কিন্তু বর্ষাকাল চলছে, সেই সাথে চলছে কিন্তু প্রচণ্ড গরমকাল। এই সময়টাতে শিশুদের দেখা যায় নানা ধরনের রোগের প্রকোপ। তবে এই সময়টাতে সব থেকে বেশি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেঙ্গুর প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। দর্শক, আজ আমরা এই ডেঙ্গু নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর মোজাম্মেল হক 1984 সালে জানুয়ারি মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যেহেতু বর্ষাকাল চলছে, সেই সাথে প্রচণ্ড গরম, এবং এই গরম এবং বর্ষাকাল দুটো মিলেই কিন্তু দেখা যায় যে শিশুরা কিন্তু সব থেকে বেশি সাফার করে। আর এর পাশাপাশি ডেঙ্গুর প্রকোপটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই সময়টাতে সাধারণত ডেঙ্গুর পাশাপাশি শিশুরা সাধারণত আর কোন কোন রোগে সব থেকে বেশি ভুগছে? প্রতি বছরই আমাদের যখন মনসুন বা এই বর্ষাকালটা শুরু হয়, তখন আমাদের এই ডেঙ্গুর প্রবণতাটা বেড়ে যায়। আমি যদি স্পেসিফিক বলি তাহলে জুন থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত এটা হচ্ছে ডেঙ্গুর জন্য পিক সিজন। ডেঙ্গু রোগে শিশু এবং অ্যাডাল্ট সব বয়সের লোকজনে আক্রান্ত হতে পারে, কিন্তু পেডিয়াট্রিক্সে ডেঙ্গু ইনফেকশনটা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় মারাত্মক হতে পারে। এই সিজনে ডেঙ্গু রোগের পাশাপাশি আরও কিছু রোগ যেমন ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ডায়রিয়া এসব রোগও দেখা দিতে পারে। তবে আমাদের জন্য অ্যালার্মিং এখন হচ্ছে গিয়ে ডেঙ্গু ফিভার। আমরা একটু ডেঙ্গুর প্রকোপটা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। ডেঙ্গু ভাইরাসটা আমাদের দেহে প্রবেশ করে এডিস মশার মাধ্যমে। এই মশাটা যখন আমাদের কামড় দেয় তখন আমাদের এই শরীরে ভাইরাসটা প্রবেশ করে। এই মশা সবসময় কামড় দেয় না, এটা দিনের বেলায় কামড় দিতে পারে। এ ব্যাপারে আমাদেরকে একটু সতর্কতা থাকতে হবে। যে জ্বরটা আসলো সেটি কি আসলে স্বাভাবিক জ্বর নাকি আসলে ডেঙ্গুর কারণে জ্বরটা হয়েছে, সেটি আসলে ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব? ডেঙ্গু জ্বরের কথা যদি বলি, প্রথম 3 দিন বা 4 দিন, অনেকের ক্ষেত্রে 2 দিন তীব্র জ্বর থাকবে। আচ্ছা, সব ভাইরাল ফিভারে কিন্তু তীব্র জ্বর থাকতে পারে, কিন্তু ডেঙ্গু জ্বরটা আমরা কীভাবে আলাদা করব? ডেঙ্গু জ্বরের সাথে আমরা যদি দেখি যে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, চোখের পিছনে ব্যথা হচ্ছে, আমার জয়েন্ট পেইন হচ্ছে, আবার যদি দেখি যে আমার 2-3 দিন পর আমার শরীরে র্যাশ বের হয়েছে বা ফুসকুড়ি বের হয়েছে, যেটা ডেঙ্গু জ্বরে হবে জ্বরে 2-3 দিন পর, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি এটা ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা আছে। কয়েক বছর যাবত কিন্তু দেখতে পাচ্ছে যে ধরনটা চেঞ্জ হয়েছে। এবারের আসলে ডেঙ্গুর যে ধরনটা সেটি আসলে কি রকম? একদম যে জ্বর থাকবে না তা নয়, ডেঙ্গু জ্বরে জ্বর থাকবে, কিন্তু জ্বরের সাথে সাথে আমাদের যে অন্যান্য উপসর্গগুলো থাকতে পারে, যেমন আমি ডেঙ্গু জ্বরের সাথে কিন্তু বাচ্চারা অনেক সময় ভমিটিং বা বমি নিয়েও আসতে পারে, তাদের অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথাও হতে পারে। তো এই জিনিসগুলো যখন থাকবে, সাথে তো আমি যেটা বললাম তার চোখের পিছনে ব্যথা, তার জয়েন্ট পেইন, তার হেডেক বা মাথায় ব্যথা, তো এই সবগুলো মিলিয়েই আমাকে ডেঙ্গু সাসপেক্ট করতে হবে। তখন অবশ্যই আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে। চোখের পেছনে ব্যথা, তো এই ব্যথাগুলোর কথা কিন্তু শিশুরা বলতে পারে না, এক্ষেত্রে আসলে অভিভাবকদের কি করণীয়? সেক্ষেত্রে আমার বেবিটা অতিরিক্ত রকমের একটু ইরিটেবল থাকবে, একটু অস্থির থাকবে, সে স্বাভাবিক তার যেরকম থাকার কথা তার চাইতে কিছুটা ব্যতিক্রম হবে, তার ভমিটিং থাকবে, তার ফুড ইনটেক কমে যাবে, তার আমাদের দেখতে হবে যে তার ভমিটিংয়ের জন্য তার হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। তার মানে ডেঙ্গুতে যেটা ফ্লুইড লিকেজ হয়, শরীর থেকে ফ্লুইড ভেসেল থেকে ফ্লুইড বের হয়ে যায়, যদি তার দেখে যে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, বাচ্চা একটু নিস্তেজ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমাদের অবশ্যই আমাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডেঙ্গু হয়েছে কিনা সেটা জানার জন্য আসলে জ্বর হবার কতদিনের মধ্যে ডেঙ্গু টেস্ট করতে হয়? প্রথমে লক্ষণগুলো দিয়ে আমরা সাসপেক্ট করলাম যে এটা ডেঙ্গু হতে পারে, আমার এই বেবিটা ডেঙ্গু হতে পারে। এখন আপনি যেটা বলেন এক্স্যাক্টলি, যে প্রথম 3 থেকে 4 দিন আমরা করি ডেঙ্গু NS1, এটা হচ্ছে অ্যান্টিজেন। এটা জ্বরের প্রথম দিনই আমাদের পজিটিভ হয়, প্রথম 3 থেকে 4 দিন এটা পজিটিভ থাকে, তারপরে এটার পজিটিভ হওয়ার সম্ভাবনাটাও কমে আসে। তারপর যদি আমরা 5 দিনের পর ধরি, 6ষ্ঠ দিন থেকে ডেঙ্গু অ্যান্টিবডিটা পজিটিভ হয়, তখন অ্যান্টিবডিটা আমাদের শরীরে চলে আসে। যদি আমরা জ্বরের 6ষ্ঠ দিনে কাউকে পরীক্ষা দিই, তাহলে আমরা ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করতে দিব। কিন্তু যদি প্রথম দিকে আমরা প্রথম 3 দিন বা 4 দিন আমরা পরীক্ষা করতে দিই, তাহলে আমরা ডেঙ্গু NS1 মানে ডেঙ্গু অ্যান্টিজেন পরীক্ষা করতে দিব। এভাবে আমরা
ডেঙ্গু জ্বরের সময় অনুযায়ী পরীক্ষাগুলোকে ভাগ করতে পারি। যদি কোনো শিশুর ক্ষেত্রে দেখা যায় যে NS1 যেটা 3 দিনের মধ্যে যেটা করতে হয় সেটা যদি পজিটিভ আসে সেক্ষেত্রে কি ঘরেই তার ট্রিটমেন্ট করা সম্ভব নাকি তাকে হসপিটালাইজ করতে হবে? আচ্ছা, ডেঙ্গু পেশেন্টগুলোকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি। ক্যাটাগরি A, B, C। ক্যাটাগরি A যেমন একটা মাইল্ড কেস, এখানে আমাদের হসপিটালাইজড হওয়ার কোনো দরকার নেই। এখানে আমরা মা বাবাকে কাউন্সেলিং করে দেবো, আপনি পর্যাপ্ত পরিমাণে তরল খাওয়ান, হাইড্রেশনটা মেনটেন করুন, ওকে প্যারাসিটামল দিন। তরল বলতে আমরা এটা সাদা পানি হতে পারে, বিভিন্ন ধরনের জুস হতে পারে, স্যুপ হতে পারে, মানে ফ্রিকোয়েন্ট লিকুইড তাকে খাওয়াবো যেন তার হাইড্রেশনটা সে মেনটেন করতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের স্বাস্থ্যকর লিকুইড খাবার খাবে এবং বাসায় থাকুন এবং অবজার্ভ করুন। এখন যদি ক্যাটাগরি বি, সেক্ষেত্রে ওই বেবির আমার ডেঙ্গু জ্বরের সাথে ভমিটিং থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, সেক্ষেত্রে আমাকে হাসপাতালে ভর্তি করতে হবে, তাকে আইভি ক্যানুলা করে শিরাপথে স্যালাইন দেওয়ার প্রয়োজন আছে। আর ক্যাটাগরি সি, দ্যাট মিন্স তার ব্লাড প্রেশার, তার পালস, ভলিউম এগুলো কমে যাবে, তার ব্লাড প্রেশার কমে যাবে, তার পালস আমি ফিবল পাবো, মানে অত ভালো বোঝা যাবে না, পালসটা আমি ভালো ফিল করতে পারবো না, এবং সেই সাথে তার হাত পা ঠান্ডা হয়ে যাবে। ওইসব ক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট অতি জরুরিভাবে আমার হাসপাতালে ভর্তি হতে হবে এবং তার যে ডেঙ্গু জ্বরের যে মূল চিকিৎসা আইভি ফ্লুইড, নরমাল স্যালাইন তাকে শুরু করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের বডিতে র্যাশেস দেখা দেয়, তো র্যাশেস যদি দেখা দেয় সেক্ষেত্রে আসলে কি করণীয়? ডেঙ্গু জ্বরে 3 দিন পর আমাদের শরীরে র্যাশ আসতে পারে, এটাকে আমরা ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলি, লালচে ধরনের র্যাশ হাতে লাগে। তো ওই ধরনের র্যাশ আসলে আসলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। র্যাশ আসলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা অ্যান্টিহিস্টামিন দিতে পারি, ওরাল অ্যান্টিহিস্টামিন র্যাশের জন্য, কিন্তু এটা রোগ যখন ডেঙ্গু জ্বরের সময়ের সাথে সাথে এই র্যাশটাও ডিসঅ্যাপিয়ার করে যাবে। এখন আপনার কাছে একটু জানতে চাই যে আমরা কিছুটা মিথ অথবা কুসংস্কার আমরা বলতে পারি যে ডেঙ্গু হওয়া মানে হচ্ছে প্রতিদিন সিবিসি টেস্ট করতে হবে। এক্ষেত্রে আপনি যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন যেটি আসলে কোনো মিথ কিনা নাকি এটার সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন রয়েছে যে আসলে প্রতিদিন সিবিসি টেস্ট করা উচিত, কারণ আমরা যেটা জানি যে প্লাটিলেটস কাউন্ট কত সেটি আমাদের জন্য জানাটা অনেক বেশি দরকার, সেটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। এক্স্যাক্টলি, আসলে ডেঙ্গু জ্বরে যদি একটা টেস্ট করতে হয়, মানে একটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এখানে আমাদের কয়েকটা প্যারামিটার দেখতে হয়, যেমন প্লাটলেট কাউন্ট দেখতে হয়, আরেকটা বলে আমরা হেমাটোক্রিট। তো এই দুইটা ইনফরমেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রতিদিন করা লাগবে কিনা, সব রোগীর জন্য আসলে একই রকমভাবে চিন্তা করলে হবে না, এটা পেশেন্ট টু পেশেন্ট আমাকে ইন্ডিভিজুয়ালাইজড করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন যখন একটা রোগী ক্রিটিক্যাল ফেজে থাকে, তাই না, যখন ক্রিটিক্যাল ফেজ 3 থেকে সপ্তম দিন, অষ্টম দিন, এই যে মাঝখানে গ্যাপটা 72 ঘন্টা, তো এই যখন ক্রিটিক্যাল ফেজ পেশেন্টের থাকে তখন আমাদেরকে আসলে এই টেস্টটা খুব ঘন ঘন করার প্রয়োজনীয়তা আছে। তারপরও আমার পেশেন্টের যদি প্লাটলেট কাউন্ট কম থাকে, তার থ্রম্বোসাইটোপেনিয়া যেটাকে বলে প্লাটলেট কমে গেল এবং তার হেমাটোক্রিট অনেক বেড়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমাকে ফ্রিকোয়েন্ট মনিটরিংয়ের প্রয়োজন আছে। শুধু এরকম না যে প্রত্যেক দিন করতে হবে, এমনও আছে যে ডেঙ্গু শক সিনড্রোম, যেগুলো একদম ক্রিটিক্যাল ফেজের রোগী, সেসব রোগীর ক্ষেত্রে আমরা সকালেও একবার করি, বিকেলেও একবার করি। কিন্তু যদি ক্যাটাগরি এ হয়, যেটা বললাম মাইল্ড কেস, তার প্রতিদিন করার দরকার নেই। ঠিক আছে। আবার কোনো একটা পেশেন্ট যদি হসপিটালাইজ থাকে, তার হয়তো বা যদি সেরকম কোনো ইন্ডিকেশন থাকে, প্রয়োজন হয়, তাহলে আমরা প্রতিদিন করব। ডেঙ্গু যাদের হয়ে থাকে অনেকে কিন্তু পেঁপে পাতার রস বেটে সেটি রোগীকে খাওয়াচ্ছে যেন প্লাটিলেটস বেড়ে যায়, এর সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা আছে কিনা? আসলে এটা আসলে এস্টাবলিশড কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা হয়তো ইভলভিং একটা জিনিস, এটা নিয়ে হয়তো কাজ হচ্ছে, তবে আমরা এখনো এটা পেঁপে পাতার রস বেটে আমরা রোগীকে কোনো অ্যাডভাইস করছি না। আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা এটা অ্যাডভাইস করছি না, আমরা ফ্লুইড ম্যানেজমেন্টের উপর এবং তার ফ্লুইড ইনটেক, তার মুখে তরল খাবার এবং হাসপাতালে ভর্তি থাকলে তার মেটিকুলাস ফ্লুইড ম্যানেজমেন্ট, এটা আমরা বলি ml to ml, তার যতটুকু ফ্লুইড লস হচ্ছে থ্রু ব্লাড ভেসেল, রক্তনালী দিয়ে রক্তনালীর পারমিবিলিটি বেড়ে যায়, যে ফ্লুইড বের হচ্ছে সেই মেটিকুলাস অ্যামাউন্ট ফ্লুইড দেওয়াটাই এখানে খুব গুরুত্বপূর্ণ। ফ্লুইড, ডেঙ্গু জ্বরে ফ্লুইড আমাকে বেশিও দেওয়া যাবে না, তাকে ওভার হাইড্রেশন করা যাবে না, আবার ফ্লুইড কম যেমন আন্ডার হাইড্রেশনও করা যাবে না। এই যে অপটিমাম লেভেল অফ ফ্লুইড দেওয়া, এই অপটিমাম অ্যামাউন্ট অফ ফ্লুইড দেওয়া, এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ।
আচ্ছা, আমরা যদি বাচ্চাদের কথা চিন্তা করি যে 1 থেকে 5 বছর অথবা 10 বছর বাচ্চা যারা রয়েছে তাদের যদি আসলে ডেঙ্গু হয়ে থাকে, এক্ষেত্রে আসলে আপনারা মিনিমাম কত লিটার পর্যন্ত পানি গ্রহণ করার কথা বলে থাকবেন, যে কোনো ধরনের লিকুইড খাবার? এটা বাচ্চার ওজন অনুযায়ী নির্ভর করবে। যেমন আমার যদি একটা বেবির ওজন 10 কেজি হয়, তাকে আমি 1 লিটার পর্যন্ত ফ্লুইড দিতে বলি। যদি একটা বেবির ওয়েট 15 কেজি হয়, তাকে আমরা 1250 ml ফ্লুইড, এটা ইট ডিপেন্ডস আপন হিজ অর হার ওয়েট। আচ্ছা, যদি কোনো বাচ্চা দেখা যায় যে সে এত লিকুইড খাবার খেতে চাচ্ছে না, যেটা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে কি আপনারা আইভি ট্রিপের মাধ্যমে আসলে লিকুইডটাকে ইনটেক করার কথা বলে থাকেন? যে ক্যাটাগরি বি পেশেন্ট আমি বললাম, যে যদি পেশেন্টের ইনটেক কম থাকে, ভমিটিং থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হসপিটালাইজ করতে বলি। সেক্ষেত্রে আমার পেশেন্টের আমরা ফ্লুইড শুরু করি। ফ্লুইড কীভাবে শুরু করি? আমরা কিছু ক্লিনিক্যাল সাইন আছে, আমরা এক্সামিনেশন করে দেখি তার ব্লাড প্রেশার কেমন, তার পালস ভলিউম কেমন, তার স্কিন টেম্পারেচার কেমন, সব কিছু মিলিয়ে আমরা একটা ফ্লুইড শুরু করি। যদি দেখি যে না, আমার ব্লাড প্রেশার রেজ করছে না, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ফ্লুইডটাকে আমি আস্তে আস্তে বাড়াতে থাকি। যেমন আমরা শুরু করি 1.5 ml পার কেজি পার আওয়ার প্রতি ঘন্টায়, তারপর থেকে আমরা চলে যাই 3 ml পার কেজি পার আওয়ার, এইভাবে করে আমরা বাড়াতে থাকি। বাড়াতে গিয়ে যখন দেখি আমরা যে না, বেবির ব্লাড প্রেশার এখন স্টেবল, পালস ভলিউম নর্মাল, সেক্ষেত্রে আমরা হয়তোবা ওই স্টেপ থেকে আবার ডাউন স্টেপে আসি। এভাবে করে আমরা 48 ঘন্টার একটা ফ্লুইড ম্যানেজমেন্ট দিই। যেসব শিশুদের ডেঙ্গু হচ্ছে, অনেক সময় তাদের কন্ডিশনটা অনেক ক্রিটিক্যাল অবস্থায় কিন্তু চলে যায়, কখন সেই ক্রিটিক্যাল কন্ডিশনটা হয় এবং এটার সাথে আসলে অন্যান্য কোনো রোগের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা? অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পেশেন্ট আসলে খুবই খারাপ অবস্থায় চলে যায়। যেমন আমাদের কিছু পেশেন্টকে আইসিইউতে পর্যন্ত, পেডিয়াট্রিক আইসিইউতে পর্যন্ত রেফার করা লাগে। তো এটাকে আমাদের একটা টার্মও আছে, এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম মিনস আমার ডেঙ্গুর যে সাধারণ উপসর্গ থাকবে সেগুলো তো থাকবেই, তার সাথে যোগ হবে বিভিন্ন ধরনের অর্গান বা সিস্টেম ইনভলভ হওয়া। আমার ব্রেন ইনভলভ হতে পারে, আমার হার্ট ইনভলভ হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, ব্রেনে এনকেফালাইটিস হতে পারে, আমার লিভার ইনভলভমেন্ট হতে পারে, আমার খাদ্যনালী বা জিআই ট্রাক ইনভলভমেন্ট হতে পারে, এভাবে মাল্টি সিস্টেম ইনভলভ হতে পারে। ওইটা বলি আমরা এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। তো এসব ক্ষেত্রে আসলে কেন এরকম হয়? আপনার যখন প্রথমবার ডেঙ্গু হবে, দিস ইজ ক্লাসিক্যাল ডেঙ্গু, তখন ম্যানিফেস্টেশন এত সিভিয়ার হবে না। কিন্তু সাবসিকুয়েন্টলি যদি আবার ডেঙ্গু ইনফেকশন হয় উইথ এ ডিফারেন্ট সেরোটাইপ অফ ডেঙ্গু, আমরা জানি ডেঙ্গুর 4টা সেরোটাইপ থাকে, তো যদি ডিফারেন্ট সেরোটাইপ দিয়ে যদি আবার সাবসিকুয়েন্ট ইনফেকশন হয়, সেক্ষেত্রে রোগের বহিঃপ্রকাশটা অনেক জটিল হবে এবং গুরুতর হবে। ওসব ক্ষেত্রেই আমরা পেয়ে থাকি ডেঙ্গু শক বা ডেঙ্গু শক সিনড্রোম, বললাম এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এই যে জটিল ডেঙ্গুর যে জটিল বহিঃপ্রকাশগুলো ওসব ক্ষেত্রে পাওয়া যায়। এবং এর সাথে যদি কারো কোনো কোমরবিডিটি, মানে আমার ডেঙ্গু হলো, আমার আগে থেকে আরেকটা অসুখ রয়ে গেছে, আরেকটা ডিজিজ রয়ে গেছে, সেটা হতে পারে ব্লাড ক্যান্সার হতে পারে, লিউকিমিয়া হতে পারে, সেটা অন্য যে কোনো ডিজিজ হতে পারে, অবশ্যই সেক্ষেত্রে ওই পেশেন্টের জন্য অতিরিক্ত সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। আমরা এই শিশুদের ডেঙ্গু নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে স্বাভাবিক জীবনযাপনের জন্য। আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে।
এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টা গ্যাপে একটু লিকুইড ফর্মেট খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেস থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে, আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে, ফ্রুটস সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়, দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি তো ডেঙ্গু চিকিৎসা এবং যখন একজন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে কী কী করণীয়, কখন হসপিটালাইজড হবে সেই বিষয়ে আপনি বিস্তারিত বলেন। এখন আপনার কাছে জানতে চাই এই ডেঙ্গুকে প্রতিরোধ করার জন্য ব্যক্তিগতভাবে আসলে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে? আমাদের মাস পপুলেশনের সচেতনতার কোনো বিকল্প নেই, আমাদেরকে অবশ্যই অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। কারণ আমরা জানি যে ডেঙ্গুর ভাইরাসের যে লার্ভা সেটা স্বচ্ছ পানিতে থাকে, সেটা ডাবের খোসা হতে পারে, এসির পানি হতে পারে, বা আমাদের কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ হচ্ছে ওখানে যদি থাকে, ওই লার্ভাগুলো যদি পানির সংস্পর্শে পেলেই ওরা কিন্তু অনেক দিন থাকতে পারে। দেখা যাচ্ছে 1 বছর হয়ে গেছে লার্ভা আছে, কিন্তু যখনই বৃষ্টি হলো বা জমা পানি থাকলো তখন এই লার্ভাগুলো অ্যাক্টিভ হয়ে যায়। তো আমাদেরকে আসলে এই জায়গাটায় খুবই একটা এমফেসিস দিতে হবে, গুরুত্ব দিতে হবে যে এই যে লার্ভা ডিস্ট্রয় করা, কোথাও যেন পানি জমা না থাকে। এটা আসলে আমাদের কাজ, আমার বাড়ি, আমার ঘরের চারপাশ আমাকেই পরিষ্কার করে রাখতে হবে। কেউ এসে আমাকে পরিষ্কার করে দিয়ে যাবে, আরেকজন এসে পরিষ্কার করে দিয়ে যাবে, এটা আশা না করে আমরা যদি আমাদের চারপাশটা পরিষ্কার রাখি তাহলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে যাবে। এবার আমাদের বাচ্চাদের আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, আমাদের যে মসকিটো নেট ব্যবহার করা, মশারি ব্যবহার করার আসলে কোনো বিকল্প নেই। যতই আমরা মসকিটো রিপেলেন্ট বলি, স্প্রে বলি, যদি মশারি ব্যবহার করতে পারি তাহলে পরিপূর্ণ আসলে আমরা হয়তো প্রোটেকশন দিতে পারবো। তারপর আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় তখন আমরা যদি মসকিটো রিপেলেন্ট আমরা এক্সপোজ পার্টে দিয়ে দিই, স্কুলে তো মশা কামড় দিতেই পারে, তখন যদি মসকিটো রিপেলেন্টটা দিই তাহলে তার ওই ক্ষেত্রে প্রিভেন্ট করা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়াটা অনেক বেশি জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিশুদের ডেঙ্গু নিয়ে এত বিস্তারিত তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আমরা কথা বলছিলাম শিশুদের ডেঙ্গু নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ফুসফুসের ক্যান্সার প্রতিরোধযোগ্য, বেশিরভাগ ক্যান্সারই তো প্রতিরোধযোগ্য নয়, কিন্তু ফুসফুসের ক্যান্সার প্রতিরোধযোগ্য। একটি লোক যদি জীবনে ধূমপান না করেন এবং ধূমপানের পাশে না বসেন, তার ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক 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 কম।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।